চন্দ্রভূতের বাড়ি। রাত তখন 12টা। শহরের ব্যস্ততা থেমে গেছে অনেক আগে। তানহা নতুন এক বাসায় উঠেছে, পুরনো এক কাঠের দুতলা বাড়ি। বাড়ির ভিতরে ঢুকতেই সেকালে পুরনো বাড়ির গন্ধ। আজ এই পুরনো বাড়িতে তানহার প্রথম রাত। আর প্রথম রাতেই একটা শব্দে তানহার ঘুম ভেঙে গেল। ঠক ঠক ঠক, দরজার নিচে কেউ যেন ধাক্কা দিচ্ছে। তানহা ভেবেছিল হয়তো বাতাসের শব্দ, কিন্তু সকালে দরজার নিচে একটা ভাঁজ করা কাগজ পেল সে। হাত কাঁপছিল আর চিঠিতে লেখা ছিল, এই ঘর আমার, তুই কেন এসেছিস? রাতের 12টার পর আয়নার সামনে তাকাবি না, আমার চোখে চোখ পড়লে ফেরত যেতে পারবি না। তানহা ভয় পেয়ে ঘরের চারপাশে তাকালো। ঘরে কোনো আয়না ছিল না, কিন্তু দরজার পেছনে লুকানো একটা পুরনো আয়না তখনও তানহাকে নিজের দিকে তাকিয়ে ডাকছিল। তানহা আয়নাটাকে বের করে দরজার পাশে ঠেস দিয়ে রাখে। তানহার মন তখন অজানা এক আতঙ্কে ভরে ওঠে। সাহস করে সে চিঠির কথাকে পাত্তা দিতে চায় না। রাত 12টা বাজে। ঘরে এক অদ্ভুত নীরবতা, যেন শব্দটাও ভয় পাচ্ছে। কৌতূহলে তানহা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে দেখে সব ঠিকঠাকই তো আছে, কিন্তু তখনই তার প্রতিচ্ছবির ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। কিন্তু তানহা হাসেনি, চোখ দুটো লালচে হয়ে আছে। তখনই তার প্রতিচ্ছবি ফিস ফিস করে বলে উঠল, আমার চোখে তাকিয়ে গেছিস, এইবার তুই আমার জায়গায় থাক। তানহা তখন চিৎকার দিতে গিয়েও চিৎকার দিতে পারছিল না, তখন তার গলা শুকিয়ে গেছে। হঠাৎ করেই ঘরটা অন্ধকার হয়ে গেল, কিন্তু যখন আলো এলো তখন আয়নার সামনে আর কেউ নেই। ঠিক তখনই আয়নার সামনে দেখতে পেল, আয়নার সামনে দাঁড়িয়ে তানহার মতোই আরেকটি তানহা, যার চোখের ভিতর অদ্ভুত এক শূন্যতা। মা তানহাকে সকালবেলা অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, চাবিও ঘরের ভিতরেই, কিন্তু তানহার কোনো শব্দ নেই। অবশেষে তালা ভেঙে দরজা খোলা হলো। ঘরের ভিতর ঢুকতেই সবাই অবাক হয়ে যায়। সবাই তখন দেখতে পেল আয়নার সামনে তানহা চুপটি করে বসে আছে। তানহাকে সবাই প্রশ্ন করছে, কিন্তু তানহা কারো কথারই উত্তর দিচ্ছে না। সে শুধু একটা কথাই বলছে, ওপারে খুব ঠান্ডা, মা আমি আর ফিরে আসতে পারবো না। মা তখন চিৎকার করে কাঁদতে শুরু করলেন, কিন্তু চিকিৎসক এসে বললেন, ওর মস্তিষ্কে কিছু একটা ভয়ঙ্কর প্রভাব পড়েছে, ওকে অন্য কোথাও রাখা হোক। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে আয়নার সামনে তানহা এসে ফিসফিস করে বলে, তুই যা বলবি আমি তাই করব, শুধু আমাকে একা রাখিস না। আয়নায় আবার দেখা যায় সেই অচেনা তানহাকে, চোখে একরাশ অন্ধকার নিয়ে বলে, তোকে দিয়েই খুলবো চন্দ্রভূতের বাড়ির পথ। আর সঙ্গে সঙ্গে ঘর জুড়ে বাতাস হিম হয়ে আসে। আর পরের দিন সকালে তানহাকে হাসপাতালের মতো একটা নিরাপদ বাড়িতে রাখা হয়েছে, কিন্তু প্রতি রাতে ঘর থেকে সে একাই বের হয়ে যায়। সিসিটিভিতে দেখা যায় ঘুমের ঘোরে আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে। তো এভাবেই কেটে যায় অনেক দিন। একদিন তানহার হাতে দেখা যায় এক পুরনো চিঠি। চিঠিতে লেখা ছিল, মোহর ভাঙলেই চন্দ্রভবনের দরজা খুলে যাবে, কে যেন আমার হয়ে ফিরে এসেছে, সতর্ক করলাম, সময় খুব কম। তানহার মামা চিঠির কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে চায় না। সেই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে আয়নাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই হাত থেকে পড়ে আয়নাটা ভেঙে চৌচির হয়ে যায়, আর ভিতর থেকে বেরিয়ে আসে এক পুরো ধোঁয়ার কুণ্ডলী। ধোঁয়ার ভিতরে দাঁড়িয়ে আছে এক নারী, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর হাতে এক পুরনো মোহরের ছাপ। সে চিৎকার করে বলে উঠল, আমার সময় শেষ হয়নি, আমি ফিরে এসেছি। ঘরের সব বাতি সঙ্গে সঙ্গে নিভে যায়, আর তানহা নিচু গলায় বলে, আজ রাতে আমরা সেখানে যাব, চন্দ্রভবনের মোহর। তানহা আর তার মামা সেই রাতে চন্দ্রভবনের সামনে দাঁড়িয়েছিল। ভবনটা অন্ধকার, দেওয়ালে শেওলা আর ছাদে ফাটল, সবকিছু মিলিয়ে তাদের মনে ভয় বাড়ে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, মোহর লাগানো দরজাটা খোলা। তানহা ভবনের ভিতরে পা রাখতেই যেন মাটির নিচ থেকে কেঁপে ওঠে ভবন। ঘরে ঘরে পুরনো আসবাবপত্র আর ভাঙা আয়না, সবখানে চন্দ্রের আলোয় লেখা একটাই কথা, ফিরে এসো। হঠাৎ এক ঘরে একটা খাতার গাঁটটি নড়তে থাকে। তানহা ধীরে ধীরে সামনে গিয়ে দেখে একটা ছোট্ট মেয়ের ছায়া বসে আছে, চুলে লাল ফিতা, মুখে কাটা দাগ, হাতে একটা পুতুল। মেয়েটি তখন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আমি ময়না, আমাকে চুরি করে এনেছিল এই বাড়িতে, আমার মা কোথায়? তারপরে এক ঝলক বাতাসে পুরো ঘরটাই অন্ধকার। ঠিক তখনই তানহার পেছনে দাঁড়িয়ে সেই আগুন চোখের নারী, তার কণ্ঠে হাহাকার। সে বলল, আমি শুধু একটাই কথা বলতে চাই, আমার সন্তানকে ফিরিয়ে দাও। আশেপাশের সব দরজা যেন আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে, আর চন্দ্রভবনের ভেতর থেকে একটা গান ভেসে আসছে, আলো দাও, আমি হারিয়ে গেছি। তানহা পালানোর চেষ্টা করলেও দরজাগুলো যেন জীবন্ত হয়ে গেল। একটার পর একটা দরজা নিচে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। ঘরটা কালো অন্ধকার, শুধু আয়নাগুলোর মধ্যে হালকা একটু আলো। তানহা আয়নার দিকে তাকাতেই দেখে আয়নায় তানহার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে আগুন চোখের সেই নারীর মুখ। ফিস ফিস করে সে বলছে, তুই এসেছিস, এবার সব জানবি। আচমকাই একটা আয়না ফেটে গেল, আয়নার ভেতর থেকে বের হয়ে আসলো কালো ধোঁয়ার মতো একটা ছায়া। তানহার গলায় ঠান্ডা স্পর্শ, তবুও সে ভয়কে আটকিয়ে একটা পুরনো বইয়ের আলমারি খোলে, যেখানে একটা ধুলোময় চিঠি পড়েছিল, 1863 সালে 12ই অগ্রহায়ণ ময়নাকে কে নিয়ে গেল, জানি শুধু আয়নার মানুষগুলো, ওরা এখন বন্দি, কিন্তু কারা বন্দি করলো? এই লেখাগুলো পড়তেই পিছন থেকে চিৎকার, তুই জানবি সব, কিন্তু এর দাম দিতে হবে। মেঝের নিচে কাঁপতে থাকে, মেঝের নিচে যেন কারা ঘুরছে, শ্বাস নিচ্ছে। শেষে তানহা দেখতে পেল একটা লাল পাথরের বাক্স, যেটাতে লেখা ছিল, ময়না সত্যি লুকিয়ে আছে এখানে, খুললেই মুক্তি আর না খুললেই মৃত্যু।
এখন তানহা কি করবে? তানহা চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে উঠল, আল্লাহ যা থাকে কপালে। তারপর দু হাতে লাল পাথরের বাক্সটা খুলে ফেললো। সঙ্গে সঙ্গে এক ঝলক সাদা আলো ঘর জুড়ে ছড়িয়ে পড়লো, আর সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠল। আর মনে হলো অনেকগুলো আত্মা একসঙ্গে দীর্ঘশ্বাস ফেলেছে। বাক্সের ভিতর ছিল এক পুরনো কাচের পুতুল আর ছোট্ট একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, আমি ময়না। আমার কথা সবাই ভুলে গেছে, আমি শুধু সত্য জানতে চেয়েছি, কিন্তু সেই সত্য আমাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। তুই যদি সত্য বলিস আমি তোর কোনো ক্ষতি করব না, আর মিথ্যা বললে আয়না তোর জান ধরে রাখবে। তানহা এই লেখাটুকু পড়ার পরই কাচের পুতুল নিজে থেকে ভেঙে গেল। ঘরের সব আয়না একসঙ্গে কেঁপে উঠলো, আর প্রতিটি আয়নায় তানহার মুখ দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে ময়না। তানহার হাত কাঁপছে, সে দৌড় দিয়ে বের হতে চাইলো, কিন্তু দরজা বন্ধ। আর একটা আয়না খুলে গেল, তার ভেতর থেকে ময়নার কণ্ঠস্বর ভেসে আসলো, তুই বাহিরে বেরোতে পারবি যদি আমাকে মুক্তি দিতে পারিস। তখনই মেজে ফেটে যাচ্ছে। হঠাৎ তানহা ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকাতেই দেখতে পেল আয়নার ভেতর থেকে ময়না তাকিয়ে আছে স্থিরভাবে। তার ঠোঁট নড়ছে না, কিন্তু তানহার মাথায় ভেসে আসছে ময়নার কথা, আমি চাই মুক্তি, না হলে এই ঘর হবে তোর কবর। এই কথা শুনে তানহার দম বন্ধ হয়ে আসছে। তানহা জিজ্ঞাসা করলো, কি করলে তুই মুক্তি পাবি? ঠিক তখনই আয়নাতে ছবি ফুটে উঠলো, ময়নাকে আগুনে ফেলে দিচ্ছে কয়েক, যাদের মুখ ছিল ঢাকা, আর এক পাশে দাঁড়িয়ে ছিল একজন মেয়ে। ওই মেয়ের মুখ যেন তানহার সঙ্গে মিলে যাচ্ছে। ওই মেয়ের মুখ দেখে তানহা চমকে উঠে বলল, আমি তো তখন জন্মাই। ময়নার কণ্ঠস্বর তখন নরম হয়ে আসে। সে বলল, তুই সেই রক্তেরই উত্তর যে আমার ন্যায়ের পথ বন্ধ করেছিল। এখন বল, তুই কি সত্যর পক্ষে? তখন ঘর জুড়ে বাতাস গর্জে ওঠে। ঠিক তখনই আয়নার ভিতর তৈরি হলো এক দরজা। ময়না তখন বলে, এই দরজা দিয়েই ভিতরে গেলে সত্যি জানতে পারবি, কিন্তু ফেরত আসার পথ নেই যদি ভয় পাস। তানহা কাঁপতে কাঁপতে দরজার ভেতর পা রাখলো, আর সঙ্গে সঙ্গে পুরো ঘরটা অন্ধকার। শুধু দরজার ওপাশে জ্বলছে এক আগুনের পাতলা রেখাটা যেন তাকে টেনে নিচ্ছে। হঠাৎ সে শুনতে পেল টুকটুক শব্দ, যেন কেউ তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই হাওয়ার সঙ্গে একটা গন্ধ ভেসে আসে। পুরা কাঠ নাকি পুরা মানুষের? তান্নার বুক তখন দরপড় করতে থাকে। আগুনের রেখার ওপারে ধীরে ধীরে একটা ছায়া তৈরি হলো। ছায়াটা শিকার আলোয় পরিষ্কার হওয়া মাত্রই তান্হা জমে গেল। ময়না কিন্তু আগের আয়নার ময়না নয়, এটা যেন জীবন্ত হাঁটছে, পুরা শরীর আর চোখ দুটো জল জল করছে। তখনই ময়না তানহাকে বলে উঠল, তুই প্রবেশ করেছিস আমার সময়ে, আমার মৃত্যুর রাতে। ময়নার কণ্ঠে ছিল না কোনো রাগ, ছিল অদ্ভুত শান্তি আর ভারী ক্লান্তি। তানহা তখন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তোর সঙ্গে ওরা কি করেছিল? তারা তোকে পুড়িয়ে দিল। ময়নার চোখে তখন সাথে সাথে আগুন জ্বলে উঠল। তখনই ময়না বলে উঠল, যাদের মুখ ঢাকা ছিল তাদের মধ্যে একজন ছিল তোর রক্ত, তোর বংশের কেউ। তারা আমার বিচার চাওয়া থেকে থামাতে আমার শ্বাসই কেড়ে নিয়েছে। ময়না এই কথা বলার সাথে সাথে চারিদিক আলোকিত হয়ে গেল। ঠিক তখন তান্হা দেখতে পেল গ্রামের পুরনো মেলার মাঠ, মধ্যখানে লাল কাপড়ে ঢাকা এক মেয়ে। মেয়েটা হলো ময়না, আর তাকে ঘিরে দাঁড়িয়ে মুখোশধারী পাঁচজন। হঠাৎ এক মুখোশধারী এগিয়ে এসে চিৎকার করে বলল, এটা যেন কারো কাছে না যায়, আজ রাতেই শেষ। এই লোকটার কথা শুনে তান্হা হতভম্ব। এই লোকের শরীরের গঠন, কণ্ঠস্বর তানহার অদ্ভুতভাবে পরিচিত। ময়না তখন তানহার দিকে তাকিয়ে বলল, তুই সত্য জানতে চেয়েছিলি, এটাই সত্য। ময়না তখন তানহাকে বলল, এখন সিদ্ধান্ত তোর, এই অন্যায়ের রক্তধারা ভাঙবি নাকি এদের মতো নীরব থাকবি? হঠাৎ করে আগুনের রেখা দুভাগ হয়ে গেল, একদিকে অন্ধকার, আরেকদিকে আলোতে ভরা পথ, যেটা কোথায় যাচ্ছে না যাচ্ছে বোঝা যাচ্ছে না। ঠিক তখনই ময়না বলে উঠল, সামনে যা আছে তার জন্য মন শক্ত করে নে, তুই এখন শুধু দর্শক না, গল্পের অংশ। তানহা তখন গভীর একটা শ্বাস নিল, আর পা বাড়ালো অজানা পথে। এখন আলো ভরা পথের দিকে এগোতেই চারদিকের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে লাগলো। একসময় সে নিজেকে দেখতে পেল একটা পুরনো মাটির বাড়ির সামনে। বাড়িটা পরিচিত। তখন তার হৃদয়টা ছেদ করে উঠল, এটা তার নানির বাড়ির মতো। চারিদিকটা নিস্তব্ধ, শুধু একটা মোড়া গাছের ডালে একটা কাক বসে আছে, কিন্তু কাকটার চোখ ছিল অস্বাভাবিকভাবে লাল। হঠাৎ পেছন থেকে ময়নার কণ্ঠস্বর, এটাই শুরু। তানহা ঘাড় ঘুরাতেই দেখতে পেল আগুনে পুরা চিহ্ন ছাড়া ময়নার চেহারা আগের মতো, কিন্তু চোখ দুটি ভয়ানক গভীর। তানহা তখন জিজ্ঞাসা করল, এখানে কি আছে? কেন আমাকে এনেছিস এখানে? ময়না তখন উত্তর দিল, মুখোশধারীরা কারা ছিল তার প্রথম সূত্র এ বাড়িতে। এই কথা বলতেই বাড়িটার দরজা গেচাং করে খুলে গেল, আর ভেতর থেকে আসছে ফিস ফিস শব্দ, যেন কারো ঝগড়া, কারো কান্না। তানহা তখন ধীরে ধীরে ভেতরে পা রাখল। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার উপরে ছিল পুরনো কাপড় ছড়ানো, আর একটি মুখোশ কালচে কালারের, চোখের জায়গায় লাল সুতার সেলাই। তানহা কাঁপা কাঁপা হাতে মুখোশটা তুলতেই দেয়াল জুড়ে জ্বলে উঠলো আগুনের আলো। তৈরি হলো একটা দৃশ্য, চারজন মানুষ টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে, পঞ্চম জনের দেখা যাচ্ছে শুধু পেছনের ছায়া। তানহা হঠাৎ দেখতে পেল ওদের মধ্যে একজন ছিল তার নানার মতো দেখতে। ময়না ঠিক তখন বলে উঠল, হ্যাঁ এটাই তোর নানার ছায়া, ওই পাঁচজনই আমাকে পুড়িয়েছে। তানহার মাথা তখন ঘুরে উঠল। তানহা তখন বলল, আমার নানা তো অনেক শান্ত মানুষ ছিল, তিনি কেন? ময়না তখন বলল, সবাইকে যেমন দেখা যায় আসলে তারা তেমন থাকে না। ওরা চেয়েছিল আমার জমি দখল করতে, আর আমাকে থামিয়ে দেওয়ার জন্য তৈরি করেছিল এই মুখোশ সমিতি। তোর নানাও বাধ্য হয়েছিল কারো হুমকিতে, কারো দেখানো লোভে। তখনই ওই সময়ের দৃশ্য দেখা গেল, পঞ্চম ছায়া মূর্তি ধীরে ধীরে এগিয়ে। তানহার বুক ধড়ফড় করতে লাগলো। ছায়াটা বলল, রক্তের সুদ রক্তেই। আর মুখোশটা খুলতে তানহার চোখ ছানা পড়ার মতো হয়ে গেল। এটা তার নানার ছোট ভাই, মানে তানহার দাদামশাইয়ের ছোট ভাই, যার কথা পরিবারে কখনোই বলা হয় না। তখন ময়না তানহার দিকে তাকিয়ে বলল, এটাই প্রথম মুখোশ, সত্যের শুরু। এখন তুই জানতে পারবি কেন তোর পরিবার চন্দ্রভবন নিয়ে সত্য লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই ঘরের দরজাটা থাম করে বন্ধ হয়ে গেল। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগলো। ঠিক ময়না ফিস ফিস করে বলল, তোর সময় ফুরিয়ে এসেছে, এখন তোর পরবর্তী পথ তোকেই খুঁজে
খুঁজে নিতে হবে। তানহার পায়ের নিচে মাটি সরে গেল। তানহা পড়ে গেল অন্ধকার গভীর এক অন্ধকার গর্তের মধ্যে পড়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে কোনো ব্যথা পেল না। তানহার মনে হলো কেউ তাকে বাতাসের মতো করে আলতো করে নামিয়ে দিল। তানহা চোখ খুলতে দেখতে পেল সে দাঁড়িয়ে আছে এক সরু ধূসর করিডোরে। দেওয়ালগুলো পুরনো, দেওয়াল জুড়ে কালচে দাগ। মনে হচ্ছে যেন কেউ নখ দিয়ে আছড়ে রেখে গেছে। দূরের ওপাশে একটি লাল দরজা, দরজার উপর খোদাই করে লেখা দ্বিতীয় মুখোশধারীর বিচার। তানহার বুক দরপড় করতে লাগলো। ময়না কোথায়? গর্তের ভেতর পড়ার পর সে তো আর সামনে এলো না, কিন্তু মনে হচ্ছিল ময়নার কণ্ঠ দূরে কোথাও হাওয়ার সঙ্গে ভেসে আসছে। তানহা ধীরে ধীরে দরজার দিকে এগোতেই দেওয়ালের সব আঁচড়গুলো একসঙ্গে ফিস ফিস করে বলল, যে সত্য লুকানো আছে তা খুবই ভয়ঙ্কর। তানহা দরজার ভিতরে ঢুকিয়ে যা দেখলো তা দেখে তান্না স্তব্ধ হয়ে গেল। একটি বিশাল বড় ফাঁকা ঘর, আর মাঝখানে একটি পাথরের চাকার উপর আছে একটি মুখোশ। এই মুখোশটির কালার ছিল সাদা, কিন্তু মাঝ বরাবর কেটে গেছে কালো দাগে। আর মুখোশের সামনে দাঁড়িয়ে আছে একটি মানুষ। তানহা ওই মানুষটির কাছে যেতেই ধীরে ধীরে ছায়াটি পরিষ্কার। তানহা লোকটিকে দেখে হতবাক। এটা ছিল তানহার মার ছোট চাচা। তার কথাও পরিবারের প্রায় কেউই বলতে চায় না। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। ঠিক তখনই ঘর জুড়ে আগুনের লাল লাভা নেমে এলো। ঠিক তখনই ময়নার ভৌতিক কণ্ঠ শুনতে পাওয়া গেল। ছিল দ্বিতীয় মুখোশ, যে 5 জন আমাকে আগুনে দিয়েছিল। এই 5 জনের মধ্যে এই লোকটাই ছিল সব থেকে নিষ্ঠুর। তোর নানার ভাইয়ের পর এই মানুষটাই আমাকে বাঁচতে দেয়নি। তানহার গলা শুকিয়ে গেল। তানহা তখন বলল, কিন্তু আমার পরিবার তো ওরা এই কথা কখনো বলে। ময়নার গলার কণ্ঠস্বর এখন ঠান্ডা, খুবই ঠান্ডা। সে ঠান্ডা গলায় বলল, সত্য কথা কেউ কখনো বলে না। যখন সেই সত্য নিজের রক্তকে দোষী করে ফেলে। তখনই তানহার মায়ের চাচা ধীরে ধীরে হাত বাড়িয়ে মুখোশটাকে স্পর্শ করল। তখন মুখোশটা জ্বলে উঠল ধাপ ধাপ। তার চোখ দুটো লাল হয়ে উঠল, আর সে তানহার দিকে তাকিয়ে বলল, আমরা শুধু শুরু করেছি, শেষ তোর সামনে। এক মুহূর্তেই সব আলো নিভে গেল। ঘরটা ডুবে গেল কুয়াশায়। আর চাকার পেছনে দেখা গেল আরো 3টি ছায়া, অর্থাৎ বাকি 3 মুখোশধারী। তানহা ভয়ে আবার পিছু হাঁটতেই মাটি আবার ফেটে গেল পায়ের নিচে। কিন্তু এবার কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু ময়নার ভৌতিক কণ্ঠ। তুই যতই পালানোর চেষ্টা করিস না কেন, চন্দ্রভবনের সত্য তোকে খুঁজবে। তানহা পড়ে গেল আরো গভীর এক অন্ধকার। তানহা অন্ধকারে পড়তেই মনে হচ্ছিল যেন কোনো গভীর কূপে পড়ে যাচ্ছে। কিন্তু যত নিচে নামছে অন্ধকারটা যেন বদলে যাচ্ছে ধোঁয়ায়। কিন্তু ধোঁয়ার ভিতরে ভেসে উঠছে মানুষের কান্না, কারো আহাজারি, কারো নিঃশ্বাসের শব্দ। হঠাৎই তানহার পা শক্ত মাটি ছুঁলো। চোখ খুলতেই তানহা যে দৃশ্য দেখতে পেল তার শিরধারা ঠান্ডা হয়ে গেল। একটি লম্বা আঙিনা, মাঝখানে কুয়োর মতো গোলাকার খাদ, আর মাঝখানে ছড়িয়ে আছে ছাই, ভাঙা কাঠ, পুরনো থালাবাটি। এখানে অনেক আগে কোনো একদিন বড় ধরনের কোনো আগুন লেগেছিল। উপরের দিকটাতে ভাঙা চাঁদের মতো এক টুকরো আলো পড়েছে। তার নিচে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, অল্প বয়সী, কুচকালো, ময়নার আগের মানব চেহারার মতো। তানহা তা দেখে চমকে উঠল। তানহা তখন জিজ্ঞাসা করল, কি ছোটবেলার ময়না? তখন সে নরম কণ্ঠে হেসে উঠে বলল, না, আমি ময়নার ছোটবেলার স্মৃতি। আর সে বলল, তোর তৃতীয় পথ এখানেই। ঠিক তখনই কুয়োর ভেতর থেকে ঝড়ের মতো শব্দ উঠল, হাহাকার, চিৎকার, আর একটা বড় ভয়ানক শ্বাস। তানহা ভয়ে পিছিয়ে যেতে থাকলো, কিন্তু তখনই ছোট ময়না তানহার হাত চেপে ধরল। ময়না তখন বলল, তোকে দেখতে হবে তানহা, তুই না দেখলে সত্য কখনো খুলবে না। হঠাৎ কুয়োর ভেতর থেকে বেরিয়ে এলো একটি বিকৃত ছায়া, মানুষের মতো দেখতে, আবার মানুষের মতো নয়। তার হাতে ছিল একটা মুখোশ। মুখোশটার কালার ছিল হলুদ, কিন্তু মাঝখানে কালো দাগে লেখা ছিল ঋণ। তানহার বুক আবারও কেঁপে উঠল। ছায়াটা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। তানহা তখন বুঝতে পারলো এটা তার দাদু ছোট বোনের স্বামী, একজন লোভী মানুষ, যে কিনা গ্রামের বহু মানুষের জমি জোর করে লিখে নিত। ছোট ময়না তখন ফিস ফিস করে বলল, ওই লোকটাই প্রথম আমাকে ভয় দেখাতে শুরু করে। রাতে আমাকে কুয়োর ধারে নিয়ে এসে এমন ভাবে চাপ দিয়েছিল যেন আমি আমার বাবার জমি উনার নামে লিখে। তানহা তখন শিউরে উঠে বলল, তুই তখন কত ছোট ছিলি? ময়নার কণ্ঠ তখন কঠোর হলো। হ্যাঁ, কিন্তু ওরা কাউকে বাঁচতে দেয়নি। এই লোকটাই প্রথম মুখোশধারী সমিতির পরিকল্পনা করে। সেই কিন্তু তোর নানার ভাইকে আর তোর মার চাচাকে জড়ায়। হঠাৎ করেই মুখোশওয়ালা ছায়াটা তানহার খুব কাছে এসে দাঁড়ায়। তার চোখ দুটো লাল আগুনে জ্বলছে। সে বলল, যে পরিবার আমার পথে দাঁড়িয়েছে তার পরিণতি ভয়ানক হয়েছে। তানহা তখন পিছনের দিকে সরে যেতে চাইলো, কিন্তু তার পায়ের নিচের মাটি তখন গলতে লাগলো। চারিদিকে ধোঁয়ায় ভরে গেল, আর ছোট্ট ময়না পালিয়ে গেল ধোঁয়ার ভেতর। তানহাকে হঠাৎ কুয়োর দিকে টেনে নিতে লাগলো। কিছু একটা, যেন অদৃশ্য একটা হাত তাকে ধরে রেখেছে। তখনই উপর থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল। তানহা উপরে উঠলো। ঠিক তখনই তানহা দেখতে পেল ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে তার নানি। নানির মুখ আতঙ্কে ভরা, আর তিনি কাঁদছেন। নানি তখন বললেন, তুই এখানে আসিস না, চন্দ্রভবনের অভিশাপ তোর জন্য নয়। কিন্তু তানহাকে তখনও টানছে অন্ধকার। নানির কণ্ঠে হাহাকার, আর বলছে, ওরা তোর দাদির বোনের স্বামীকে থামাতে পারে। তখনই ময়নার মৃত্যু। হলুদ মুখোশওয়ালা ছায়াটা তখন গর্জে উঠে বলল, চুপ, সত্য লুকিয়ে রাখা এটাই তোদের প্রথম পাপ। তানহা আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে কুয়োর ভিতরে পড়ে গেল, আর অন্ধকার তাকে গিলে নেওয়ার পর তানহা বুঝতেই পারলো না সে কতক্ষণ ধরে অন্ধকারের ভিতর পড়ছে। চারিদিকে শুধু ধোঁয়ার মতো পাকঘূর্ণি, আর মায়ার ঝাপসা মুখ, আর কান্নার প্রতিধ্বনি। হঠাৎ তানহার পা কোনো শক্ত পাথরে গিয়ে ঠেকলো। সে ধীরে ধীরে চোখ খুললো। চোখ খোলার পর চারিদিকে যে দৃশ্যটা তানহা দেখতে পেল, সেটা দেখে তানহার বুকে যেন ছুরি বিঁধল। চারিদিকে জ্বলন্ত মশালের আলোয় আলোকিত একটা বিশাল বড় ভয়ানক ঘর, দেওয়াল জুড়ে কালো, তার উপর আঁকা মুখোশের প্রতীক, হলুদ, লাল, সাদা, নীল, সবগুলোই যেন মানুষের ভয় দিয়ে আঁকা। ঘরে একটা বড় গোলাকার টেবিল, তার চারিপাশে দাঁড়িয়ে আছে 4 জন মানুষ মুখোশধারী। এসব দেখে তানহার শ্বাস আটকে গেল। তারা সবাই চুপচাপ করে তাকিয়ে আছে তানহার, যেন তানহা
তানহারই আগমনের অপেক্ষায় ছিল সবাই। একজন এগিয়ে এলো, কালো লাল মুখোশ, গলার স্বর ভাঙা। সে এসে বলল, স্বাগতম তানহা। ময়নার মৃত্যুর সময় যে সত্য লুকোনো হয়েছিল অবশেষে সেটা জানার সময় এসেছে। এই কথা শুনে তানহার গলা শুকিয়ে গেল। তানহা তখন জিজ্ঞাসা করলো, তোরা কারা? আমাকে এখানে এনেছে? আরেক মুখোশধারী সাদা মুখোশ, চোখ দুটো ঠান্ডা বরফের মতো। সে সামনে এগিয়ে এসে বলল, যাকে ঋণ মুখোশ বলেছিলে সে একজনই ছিল না। সে ছিল প্রথম পরিচালনাকারী আর আমরা তারই পরের অধ্যায়। তানহার শরীর তখন কেঁপে উঠল। সে বলল, মানে তোমরাই সবাই মিলে ময়নাকে মেরেছো? হলুদ মুখোশধারী হঠাৎ হেসে উঠল, দাঁতের চিলচিল আওয়াজে। হাসতে হাসতে বলে উঠল, ময়নাকে আমরা কখনো ছুঁয়েও দেখিনি, শুধু ময়নাকে ভয় দেখানো হয়েছিল। কিন্তু ময়নার মৃত্যু তা অন্য কেউ ঘটিয়েছিল। এই কথা শুনে তানহা হতভম্ব। তানহা তখন জিজ্ঞাসা করলো, কে কে এই কাজ করেছিল? ঘরটা হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল। মশালের আলোগুলো ধাপ ধাপ করে নিভে যেতে চাইছে। চারজন মুখোশধারী একসঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো ঘরের শেষ প্রান্তে থাকা ছায়ার দিকে। ধীরে ধীরে ছায়ার ভিতর থেকে বেরিয়ে এলো একজন বৃদ্ধা মহিলা। দীর্ঘ সাদা চুল, কাপা কাপা হাত আর চোখ দুটো ভয়ানক শূন্য। তানহা তাকিয়ে স্থির হয়ে বলল, নানি। নানি সামনে এগিয়ে এলেন, কিন্তু তার মুখে কোনো দুঃখ নেই, শুধু এক অদ্ভুত শীতলতা। তিনি বললেন, তুই অবশেষে এখানে চলে এলি। তানহা, যেই সত্য এতদিন লুকিয়ে ছিল আজ সব বের হয়ে আসবে। তানহার শরীর তখন ঠান্ডা হয়ে গেল। তানহা জিজ্ঞাসা করলো, নানি আপনি আপনি এখানে কেন? এরা কারা? নানির গলা তখন ভারী, চোখে হাহাকার আর রাগ একসাথে। তখন নানি বললেন, ওরা আমার পাপের অংশ। ময়নার মৃত্যুর রাতের সবকিছু আমি জানতাম। চারিদিক তখন নিস্তব্ধ হয়ে গেল। তানহা অবিশ্বাসে কেঁপে উঠল, আপনি আপনি জানতেন? নানির চোখ তখন ভিজে উঠল, কিন্তু মুখ কঠোর। নানি তখন বলল, ময়না সেদিন রাতে পালিয়ে আমার কাছে এসেছিল আর বলেছিল ওরা তাকে কুয়োর দ্বারে ডেকে দিয়ে ভয় দেখাচ্ছিল। আমি চাইনি তোদেরকে জড়াতে, আমি চাইনি তোর মা আর তুই বিপদে পড়। ওকে ফিরিয়ে পাঠিয়ে দেই ওর বাবার কাছে। হঠাৎ কালো লাল মুখোশধারী গর্জে উঠল, আর সেই ফিরে যাওয়াই ছিল তার শেষ যাত্রা। নানির কণ্ঠ তখন কাঁপলো, সেদিনের পর শুনলাম ময়না কুয়োর পাশে। এইটুকু বলেই তিনি আর কিছু বলতে পারলেন না। এই কথা শোনার পর তানহা পাথরের মতো শক্ত হয়ে গেল আর মনে মনে ভাবছে, এটা কি সম্ভব? তখনই ঘরের উপরের দিক থেকে ভয়ানক শব্দে বাতাস কেঁপে উঠল। ছাদের ফাঁক দিয়ে নেমে এলো একটি দৈত্যকার ছায়া, মুখোশ সদৃশ্য মুখ, চোখে কালো শূন্যতা। ঠিক তখনই মুখোশধারীরা ভয় পেয়ে সবাই আতঙ্কে পিছিয়ে গেল। তানহা তখন বুঝতে পারলো এটা কোনো মানুষ না, এটাই চন্দ্রভবনের আসল অভিশাপ। ছায়াটি তখন গর্জে উঠে বলল, ময়নার মৃত্যুর সত্য কেউ লুকাতে পারবে না। তানহা তখন পিছিয়ে গিয়ে চিৎকার করলো আর জিজ্ঞাসা করলো, তুমি কে? ময়নাকে কে হত্যা করেছে? তখন দৈত্য আকার মুখোশধারী ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। দৈত্য আকার ছায়াটা তানহাকে বলল, সত্য তোর রক্তেই লেখা আছে তানহা, তুই ছায়ার বংশধর। তানহার বুক তখন কাঁপতে লাগলো। সে জিজ্ঞাসা করলো, মানে কি? তখন ছায়াটা সামনে আরো এগিয়ে আসলো। মশালের আলোগুলো সব নিভে গেল, চারিদিকে কেবল অন্ধকার। সে তখন বলল, ময়না যেদিন মারা গিয়েছিল সেদিনই তোর জন্ম হয়েছিল। এই কথা শুনে তানহা জমে গেল, হৃদয় থেমে যাওয়ার মতো অনুভূতি। তুই জন্মালি সেই রাতের সিলমোহর বসে, তুই হলি সেই রাতের কেন্দ্রবিন্দু। অন্ধকার হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। তানহা দিশে নানির ভয় ভরা কণ্ঠ ভেসে আসলো, না না তানহা, সত্য তুই জানবি না। তখন দৈত্য আকার ছায়াটা হেসে উঠে বলল, সত্য কখনো থামানো যায় না। এবার তোর পালা। ময়নার মৃত্যুর রাতে যা ঘটেছিল এবার সব তুই দেখবি। ঠিক তখনই এক ঝটকায় অন্ধকার তানহাকে টেনে নিল আর তানহা পড়ে গেল ময়নার মৃত্যুর রাতে অভিশপ্ত দৃশ্যে। আর অন্ধকার মিলিয়ে যেতেই তানহা নিজেকে দেখতে পেল একটি পুরনো বটগাছের পাশে, যেখানে বাতাস থমথমে, চারিদিকে অদ্ভুত নিস্তব্ধ। দূরের আকাশে চাঁদটা ছিল আধা ভাঙা আর মাটির উপর ছায়াগুলো যেন কাঁপতে কাঁপতে নাচছিল। হঠাৎই একটি ছোট্ট মেয়ের কান্নার শব্দ শোনা গেল। তানহার বুক তখন ধরফর করে কেঁপে উঠল। তানহা তখন দৌড়ে গেল ঝোপঝাড়ের দিকে। ঝোপঝাড়ের আড়ালে বসে সে লুকিয়ে দেখতে পেল মাত্র 10-11 বছরের ময়না প্রচন্ড ভয়ে কান্না করছে। দু হাত দিয়ে বারবার চোখ মুছছে আর বলছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কিছু বলবো না। ময়নার কণ্ঠ ভেঙে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আর মানুষটা ছিল তানহার দাদুর বোনের স্বামী, যাকে তানহা আগে ছায়ারূপে দেখেছিল। লোকটা রাগে হিংসায় হিংস্র হয়ে গেছে। লোকটা ময়নাকে বলছে, তুই জমির কাগজে সই করবি না? তোকে ভয় দেখানো কি যথেষ্ট হয়নি? ময়না তখন মাথা নেড়ে না করলো। ময়না বলল, এটা আমার বাবার জমি, এটা আমি দিতে পারবো না। ময়নার এই কথা শুনে লোকটা রেগে গিয়ে ময়নার হাত জুড়ে চেপে ধরল। চিৎকার দিয়ে উঠলো, একটি চিৎকার যা আজও গ্রামের বাতাসে লুকিয়ে আছে। এইসব দেখে তানহা সামনে এগিয়ে যেতে চাইলো, কিন্তু তানহার হাত পা কাঁপছে আর সে ভাবছে, এটা তো অতীতের দৃশ্য, আমি তো ছুতে পারবো না, শুধু দেখতে পারবো। ঠিক তখনই আরো এক জোড়া পায়ের শব্দ শোনা গেল। বৃদ্ধ নানি। এটা দেখে তানহার চোখ কেঁপে উঠল। তিনি তখন অনেক তরুণী ছিলেন, তার চুল ছিল কালো লম্বা আর মুখে ছিল আতঙ্ক। নানি তখন দৌড়ে এসে চিৎকার দিয়ে বললেন, ময়নাকে ছেড়ে দে, তুই যা করছিস এটা পাপ। লোকটা তখন তাচ্ছিল্যের হাসি দিল আর বলল, তোর কি ভয় লাগছে? যা ঘরে যা, এই জমি আমার হবেই। নানি ময়নাকে আঁকড়ে ধরতে গেল, কিন্তু লোকটা নানিকে ধাক্কা দিয়ে ফেলে দিল একদম কুয়োর পাশে। নানির মাথা ঠুকে গেল পাথরে, তিনি ব্যথায় কাতর হয়ে পড়ে রইলেন। ময়না তখন আতঙ্কে নানির কাছে দৌড়ে গিয়ে বলছে, খালা খালা। এইসব দেখে লোকটা পেছন থেকে গর্জে উঠে বলল, সে ময়নার দিকে এগিয়ে গেল ময়নাকে টেনে নিয়ে আসতে, কিন্তু ঠিক খাওয়ার মতো আরেকজন প্রবেশ করলো দৃশ্যে। তানহা এটা দেখে অবাক। সে ছিল তানহার মার চাচা, যাকে তানহা ভালো মানুষ ভাবতো, চোখে দয়া মুখে চিন্তা। তানহার মনে হলো এই দয়া যেন সাজানো জোড়া মুখোশের মতো। চাচা সামনে এগিয়ে এসে বললেন, তুই থাম, এইভাবে একটা বাচ্চাকে মারবি না। তখন ওই লোকটা গর্জে উঠলো। সে বলল, তুই কেন নাক গলাচ্ছিস? আমাদের চুক্তি তোরা ভুলে গেছিস? এই কথা শুনে তানহার বুক কেঁপে উঠলো। তার মানে কি এরা সবাই কি জড়িত? চাচা তখন মৃদু সুরে বলল, ও বাচ্চা কিছুই জানে না, ওকে চলে আসতে দে। ময়না তখন নানিকে আঁকড়ে ধরে বলছে, খালা উঠেন, আমি ভয় পাচ্ছি। লোকটা রেগে
রেগে চাচার দিকে এগিয়ে গিয়ে বললেন, বুঝলাম তুই এখানে এসেছিস আমাকে থামাতে। তখনই চাচার চোখ বদলে গেল। ভয় আর অপরাধবোধের মাঝামাঝি একটা অদ্ভুত দৃষ্টি। সে বলল, আমি কাউকে মারতে চাইনি, আমি শুধু জমিটা চেয়েছিলাম। ওই লোকটা তখন হি হি করে হেসে উঠল। তাহলে ভয় দেখানোটা তো তোরই প্ল্যান ছিল। এই কথা বলেই লোকটা ময়নাকে ধরে টান দিল। মেয়েটা সাথে সাথে পড়ে গেল। সে চিৎকার দিয়ে উঠল। তখন বাতাস হয়ে উঠল ভারী। রাতটা ছিল খুবই ভয়ানক। নানি তখন কাতর গলায় বলে উঠলেন, ময়না আমার কাছে আয়, এই দিকে আয়। ময়না নানির দিকে এগোতে চাইলো। ঠিক তখনই লোকটা ময়নাকে ধাক্কা দিল। মেয়েটি পিছনে হুচুট খেলো আর সোজা কুয়োর দিকে। এইসব দেখে তান্না চিৎকার দিয়ে উঠল। সে বলল, ময়না। কিন্তু তানহার কথা কেউই শুনতে পেল না, কারণ এটা ছিল ময়না তখন হাত ছুটতে ছুটতে মুখ ভরা আতঙ্ক নিয়ে অন্ধকার কুয়োর ভিতর পড়ে গেল। নানির হৃদয় তখন হু হু করে কেঁপে উঠল। সে চিৎকার দিয়ে বলল, ময়না। চাচাও তখন থমকে দাঁড়িয়ে গেল। বাস্তব ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। আর লোকটা যে ঠেলে দিয়েছিল সেই মানুষটার মুখে আতঙ্কের সুখ মিশ্রিত দৃষ্টি। ওইদিকে অন্ধকার কুয়ো ময়নার ছোট্ট দেহটিকে গিলে নিল। রাতও তখন নিস্তব্ধ হয়ে গেল। কেউ তখন কোনো কথা বলল না, কেউ কাছেও গেল না। এইসব দেখে তান্না কাঁদতে লাগলো। সে এমন ভাবে কাঁদছে যেন বহু বছরের গোপন ব্যথা একসঙ্গে বের হয়ে আসছে। তখনই দৃশ্যটা থেমে গেল। সবকিছু একসঙ্গে জমে গেল। পেছন থেকে পরিচিত ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, এবার তো দেখলি তান্না, ময়নার মৃত্যু দুর্ঘটনাই ছিল। এই কথা শুনেই তান্না পিছনে ঘুরে তাকালো। সে দেখতে পেল অন্ধকারে মুখোশ দৈত্য দাঁড়িয়ে আছে। ময়নার মৃত্যু তা ছিল বিশ্বাসঘাতকতার প্রথম রক্ত। এই কথা শুনেই তান্না মাটিতে ধপাস করে বসে গেল। সে বলল, এটা আমি মানতে পারছি না, এটা কিভাবে? তখন সে দৈত্য তান্নার দিকে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এখনো তুই সব জানিস না। ময়না মরে যাওয়ার পর যে সত্য লুকানো হয়েছিল, যে পাপ আড়ালে চাপা দেওয়া হয়েছিল, সেটাই ছিল চন্দ্রভবনের আসল অভিশাপ। ঠিক তখনই বাতাসে ভেসে এলো নারীর কণ্ঠ, ভাঙা কান্না ভেজা কণ্ঠে বলল, তান্না সত্যের জন্য প্রস্তুত হও। ঠিক তখনই অন্ধকার আবার ঘূর্ণায়মান আর তান্নাকে টেনে নিল ঠিক আরেকটি দৃশ্যের, যেখানে ময়নাকে কুয়োর মধ্যে ফেলে দেওয়ার পর আবার সত্যিকারের খেলা শুরু হয়েছিল। তো অন্ধকার ঘূর্ণায়মান ধীরে ধীরে থামতেই তান্না নিজেকে দেখতে পেল চন্দ্রভবনের সেই পুরনো উঠোনে। তখন ছিল ভোর হওয়ার আগের সময়। আকাশ ধূসর, বাতাস ছিল ভারী। ওর মুখটা ঢেকে রাখা হয়েছিল ভাঙা কাঠ আর পাটের বস্তা দিয়ে। ময়নার শরীর আর দেখা যাচ্ছে না। এসব দেখে তানহার বুক হিম হয়ে গেল। চারপাশে কয়েকজন মানুষ ছিল, যাদের মুখ তানহা চিনে ফেলে একে একে। তানহার মার চাচা, যে ময়নাকে ঠেলে দিয়েছিল, আর ছিল গ্রামের মাতবর, চন্দ্রভবনের সেই পুরনো নানি। তখনও মাটিতে পড়েছিলেন, চোখ আধো খোলা আর ঠোঁট কাঁপছে, কিন্তু কণ্ঠে কোনো শব্দ নেই। মাতব্বর তখন গম্ভীর স্বরে বললেন, কেউ কিছু দেখেনি আর কেউ কিছু জানেও না, এই ঘটনা এখানেই শেষ। তখন আরেকজন কাঁপা কাঁপা গলায় বললেন, ও তো পড়ে গেছে, দুর্ঘটনা। মাতবর তখন চোখ ঘুরে তাকালো। সে দৃষ্টি ছিল বরফের মতো ঠান্ডা। সে তখন বলল, দুর্ঘটনা হোক বা পাপ হোক, আমার শুধু জমির কাগজ চাই। আমার জমির কাগজ হলেই চলবে। ময়না বেঁচে থাকলে সবকিছু শেষ হয়ে যেত। এই কথা শুনে তান্নার শ্বাস আটকে গেল। তান্না ভাবলো, সবকিছুই তাহলে পরিকল্পিত ছিল। চাচা তখন সামনে এগিয়ে এসে বললেন, লাশটা কি করব? মাতবর তখন ধীরে ধীরে কুয়োর দিকে এগিয়ে গিয়ে বললেন, লাশটা কুয়োতেই থাকবে, পানিও উঠবে, ঢাকনাও থাকবে, কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে সবকিছু মুছে যাবে। নানি হঠাৎ কেঁপে উঠলেন, কষ্টে ভরা কণ্ঠ নিয়ে বললেন, ও একটা বাচ্চা, তোমরা মানুষ না। মাতবর তখন বললেন, এই গ্রামে সত্যের চেয়ে ভয় বেশি কাজ করে খালা। তখন পাশ থেকে একজন ফিসফিস করে বলল, যদি ময়নার কথা কেউ জিজ্ঞেস করে? তখন এই কথা শুনে মাতবর হাসল। সে হাসতে হাসতে বলল, তোমরা সবাই বলবে ময়না রাতের জ্বরে মারা গেছে। আর নানির দিকে তাকিয়ে তখন বললেন, সে তো মাথা ফাটিয়েছে, বুড়ো মানুষ, কে বিশ্বাস করবে? এইসব কথা শুনে তানহার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আর সে ভাবলো, এই মানুষগুলোর সাথেই তার রক্তের সম্পর্ক। ঠিক তখনই এক কোণে দাঁড়িয়ে থাকা একজন তরুণীকে তানহার চোখে পড়ল। সে ছিল তানহার মা। তখন তিনি ছিলেন গর্ভবতী, হাত কাঁপছে, চোখে ভয় আর ঘৃণা। মা তখন চিৎকার দিয়ে বললেন, এটা অন্যায়, আমি সবাইকে বলে দিব। মাতবর তখন ধীরে ধীরে মায়ের দিকে এগিয়ে আসলো। সে মায়ের কাঁধে হাত রেখে বললেন, তুই এসব কথা বলবি? তাহলে শুন, তোর সন্তান এই বাড়িতে জন্মাবে না। তুই জানিস চন্দ্রভবন কাউকে ছাড়ে না। মা তখন নিজের পেট আঁকড়ে ধরলেন, চোখে অশ্রু আর ঠোঁট ছিল শান্ত। সেই মুহূর্তেই অভিশাপ জন্ম নিল। তানহা কাঁপতে কাঁপতে বুঝতে পারলো, সে নিজেই এই নীরবতার ফল। হঠাৎই রক্তের মতো লাল আলো ছড়িয়ে পড়ল। মুকুল দৈত্য আবার সামনে এসে বললেন, দেখলি, ময়নাকে কুয়োতে লুকানো হয়েছিল, কিন্তু ময়নার আত্মাটা আটকে গিয়েছে এই বাড়িতে। তানহা ফুফাতে ফুফাতে বলল, তাই তো সে। তখন দৈত্য মাথা নেড়ে বলল, আর তোর জন্ম ছিল সেই অপরাধ ঢাকার শেষ ছিল। তুই প্রমাণ, তুই চাবি। তখনই হঠাৎ করে বাতাসে ময়নার কণ্ঠ ভেসে এলো, ভাঙা কণ্ঠ, কষ্টে ভরা। সে বলল, তানহা, ওরা আমার নাম মুছে ফেলেছে, তুই সত্যটা সবার সামনে তুলে ধরতে পারবি তো? তানহার চোখ তখন জ্বলে উঠল। সে বলল, আমি পারবো, এই অভিশাপ আমিই শেষ করব। অন্ধকার তখন আবারও ঘনিয়ে এলো, কিন্তু তানহা এবার পিছিয়ে গেল, কারণ সত্য জেনে গেছে সে। আর চন্দ্রভবন জানে, সত্য জানলে রক্ত ঝরবে। অন্ধকার ঘনীভূত হতে হতে থেমে গেল। তানহা এখন দাঁড়িয়ে আছে চন্দ্রভবনের সেই অভিশপ্ত কুয়োর সামনে। রাত গভীর, আকাশে নেই চাঁদ, আর কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসছে ঠান্ডা হাওয়া। মনে হচ্ছে কারো ঠান্ডা নিঃশ্বাস। হঠাৎই তানহার কানে ফিস ফিস শব্দ এলো, তানহা, নেমে আয়। তানহা তখন কেঁপে উঠল।
সে মনে মনে ভাবছে, এই কণ্ঠ তো আমি চিনি, এটা তো ময়না। এদিক ওদিক তাকিয়ে দেখলো, চারপাশের বাড়িটা যেন নীরব, জানালাগুলো যেন তাকিয়ে আছে। চন্দ্রভবনও দেখছে আজ সত্য কত দূর। তানহা তখন কুয়োর ধারে এসে বসে পড়ে। কুয়োতে কোনো পানি নেই, শুধু অন্ধকার অতল। হঠাৎ করে কুয়োর ভিতরে ছোট্ট ছোট্ট হাতের ছাপ ফুটে উঠল। রক্তে ভেজা, গুনে গুনে 10টা হবে। ঠিক তখনই তানহার পেছনে কারো পায়ের শব্দ। তানহা পিছনে ঘুরে তাকাতেই দেখলো মার চাচা দাঁড়িয়ে আছে, চেহারা শুকনো, চোখে অনিদ্রা। তিনি তখন বলে উঠলেন, তুই এখানে কি করছিস? তার কণ্ঠে ছিল অনেক ভয়। তানহা তখন ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমি সত্য জানি, আমি সবকিছু জানি। ময়নার মৃত্যু দুর্ঘটনায় ছিল না। চাচা তখন ভয়ে পিছিয়ে গেলেন, তার কণ্ঠ কাঁপছে। তিনি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই বাড়ি নিয়ে ঘাটাঘাটি করিস না, যা হারাবার নয় তুই তাই হারিয়ে ফেলবি। হঠাৎ করে কুয়োর ভিতর থেকে জলের ছিটাছিটি শব্দ, কিন্তু কুয়োতে তো কোনো পানি নেই।